আগামী 12 তারিখের কোনো মার্কা আছে? এই মার্কা সবাই বলো। দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের। বললেন, গিবতে পেট ভরবে না মানুষের, যতই বদনাম করুক দেশের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1, 2, 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললো আমাদের যায় আসে না। কায়দা করে 39 ঋণ খেলাপিকে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে? প্রশ্ন জামাত আমিরের। ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পথে পথে ভোটের আমেজ, দেশ জুড়ে নির্বাচনী প্রচারের উচ্ছ্বাস, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য হুমকির মুখে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অভ্যন্তরীণ হস্তক্ষেপে ক্ষোভ জানালো ঢাকা, সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সতর্কতা। আদানির বিদ্যুতে বাংলাদেশের গচ্চা $10 বিলিয়ন, বছরে বাড়তি গুনতে হচ্ছে $500 মিলিয়ন। আইনি লড়াইয়ের পরামর্শ চুক্তি পর্যালোচনা কমিটির। এবং পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর নির্মাণে বেড়েছে নিত্যপণ্যের দাম, দাবি বাণিজ্য উপদেষ্টার। সরবরাহ ব্যবস্থা জোরদারে এবার রোজায় কমবে জিনিসপত্রের দর। কুমিল্লার সোয়াগাজী ডিগবাজি মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। দিয়ে ভাষা শিক্ষা দিয়ে আমরা পাঠাবো পৃথিবীর বিভিন্ন দেশে। এখন এই পরিকল্পনা কেমন লেগেছে? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আমাদের দেশে, বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের, আপনাদের এলাকাতেও এই সমস্যাটা আছে। কি সেই সমস্যা? চিকিৎসা সুবিধা। অনেক গ্রাম উপজেলা আছে যেখানে বিশেষ করে মা বোনেরা, শিশুরা তাদের অসুখ বিসুখ হলে, ছোটোখাটো অসুখ বিসুখ হলে তারা হয়তো ভাই আজকে অন্য কাজে ব্যস্ত, অথবা স্বামী ব্যস্ত, অথবা ছেলে ব্যস্ত, হাসপাতালে, সেটা উপজেলা হাসপাতালে হোক, সেটা জেলা সদর হাসপাতালে হোক, নিতে পারে না। ফলে হয় কি, মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায়, দুঃখে দুঃখে অসুখ বিসুখের জন্য কষ্ট পায়। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে অনেক মুরব্বী আছেন, আপনার যারা মুরব্বী আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, মনে আছে? জানেন আপনারা পল্লী চিকিৎসক? এখনো কিছু কিছু আছে বোধহয়। হ্যাঁ, পল্লী চিকিৎসক। ঠিক এরকম আমরা চিকিৎসক, আমরা ওটাকে নাম দিয়েছি হেলথ কেয়ারার। এই হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলা ছোটোখাটো, বেশি সিরিয়াস অসুখ বিসুখ না, সেগুলা মা বোনদেরকে, শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দিবে। ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না। এটা কেমন লাগলো পরিকল্পনা? এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম, আমি যদি এখন অন্য অন্য রাজনৈতিক দল, সেই স্বৈরাচার বলেন, আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা, এদের যদি আমি গীবত গাইতাম, এদের সমালোচনা করতাম, আপনাদের কোনো লাভ হতো ভাই? আমার এই কথা যেগুলো বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে আপনাদের লাভ হবে? বুঝি না, লাভ হবে? তাহলে কোনটা জরুরি? গীবত গাওয়া, সমালোচনা করা? হ্যাঁ, সমালোচনা করতে হবে মাঝে মাঝে, যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে। কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার, সকলের পকেটে পয়সা দরকার, হালাল কামাই দরকার, তাই না? চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, বিদেশ বা দেশেই হোক কর্মসংস্থানের দরকার। কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা ভাই রাজনীতি করি, আমরা স্লোগান দেই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে, উৎস হচ্ছে জনগণ।
জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি, আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই যে জনগণ, লক্ষ জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। যেই কাজগুলো করলে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে, এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, ও আরেকটা কথা বলি, এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেব তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। বক্তব্য দিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর তার বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে এর আগে ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি, দেশ গড়ার পরিকল্পনায় কেউ বাধা সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, গিবতে পেট ভরবে না মানুষের, যতই বদনাম করুক দেশের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। সমালোচনা ভুলে তাই সবাইকে নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন তারেক রহমান। দেখবো আহমেদ সালেহীন রিপোর্ট। আগামী 12 তারিখের কোনো মার্কা আছে, সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। লক্ষ জনতার দৃষ্টি পুরো মঞ্চ জুড়ে এক নেতার অপেক্ষায়। ততক্ষণে দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলেন, তবে মঞ্চে না উঠে চলে এলেন সাধারণ মানুষের মাঝে। উচ্ছ্বাসে তখন ফেটে পড়ে পলোগ্রাউন্ড। তিনি মঞ্চে ওঠার পর সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকদের মুখে তখন তারেক বন্দনা স্লোগানে প্রকম্পিত হতে থাকে চট্টগ্রাম। ভোর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে আসতে থাকেন কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মাঠ যখন কানায় কানায় পূর্ণ, তখন অপেক্ষার অবসান ঘটে নির্বাচনী জনসভার। বক্তব্য দিতে উঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সালাম জানিয়ে চট্টগ্রামের ভাষায় কুশল বিনিময় করেন বন্দর নগরীর মানুষের সঙ্গে। পুরো বক্তব্য জুড়েই ছিল জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী পুরুষের কর্মসংস্থান সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। কেইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়াও বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের দল ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতির টুটি চেপে ধরা হবে অন্যতম প্রধান কাজ। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বললেও পুরো বক্তব্যে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেননি তারেক রহমান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসমাবেশ থেকে আবারও ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে। পাহাড় ও সমুদ্রে ঘেরা বারোয়াউলিয়ার শহর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় অতীতের মতো কাজ করুন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
চট্টগ্রামের পর ফেনীর জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের পর সুযোগ এসেছে দেশ গড়ার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আজ একটি পরিবর্তনের সময় এসেছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে। পরে কুমিল্লার 14 গ্রামে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করেন, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই বিএনপিকে নিয়ে তারা আবোল তাবোল বকছে। কারো সমালোচনায় পাত্তা না দিয়ে দেশের জন্য কাজ করার কথা জানান বিএনপি চেয়ারম্যান। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়াও কুমিল্লার আরো দুটি জনসভা শেষে নারায়ণগঞ্জের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ। কায়দা করে ৩৯ ঋণ খেলাপিকে নির্বাচনে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে, এমন প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে অভিযোগ করে হুঁশিয়ার করে তিনি বলেন, এবার ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেয়া হবে। উত্তরবঙ্গে 2 দিনের সফর শেষ করে এবার ঢাকায় নির্বাচনী প্রচারণার মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার গেন্ডারিয়ায় জোটের জনসভায় অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পুরান ঢাকার ধূপখোলা মাঠে। দুপুরের জনসভায় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, লোকে লোকারণ্য হয় আশপাশ। প্রধান অতিথির বক্তব্যে ঋণ খেলাপিদের কায়দা করে প্রার্থী বানানো দল কিভাবে দেশ দুর্নীতিমুক্ত করবে প্রশ্ন তুলেন জামাতের আমির। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য ৩৯ জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে। এর আগে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, জামাত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। আপনাদেরকে রিপ্রেজেন্ট করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময়, বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ, আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। জামাত আমির অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে পাকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। ভোট অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন, জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। রোববার সন্ধ্যায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা 7 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানেও নানা প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, জামাত ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে 23 জানুয়ারি প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ায় বিস্ময় ও ক্ষোভ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রত্যর্পণ না করে উল্টো শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ জানানো হয়, যা ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে।
আদানির বিদ্যুতে বাংলাদেশের গচ্চা $10 বিলিয়ন, বছরে বাড়তি গুনতে হচ্ছে $500 মিলিয়ন। বিকেলে বিদ্যুৎ ভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে চুক্তি পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটি। দেশে বিদ্যুতের প্রায় 10% যোগান আসে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। কিন্তু শুরু থেকেই চুক্তি কয়লার মান ও দাম নিয়ে আছে বিতর্ক। অন্তর্বর্তী সরকার গঠনের পর 2024 সালের সেপ্টেম্বরে গঠন করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রোববার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ বিধানের আওতায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাতীয় স্বার্থের চেয়ে অগ্রাধিকার পেয়েছে গোষ্ঠী স্বার্থ। বিশেষ আইনের অপব্যবহার, যোগসাজশ, দুর্নীতি, রাজনৈতিক নিয়ন্ত্রণের ফলে পিডিবি এখন দেউলিয়ার পথে। আদানির করাপশন নিয়ে অলরেডি আমাদের অ্যান্টি কারাপশন কমিশন কাজ করছে, আমরা ওদেরকে সব মেটিস দিয়েছি। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি জানায় 40% অর্থ বাড়তি দেওয়া হচ্ছে আদানিকে। $25 বিলিয়ন মধ্যে যদি 40% বাড়তি হয়, তাহলে আমরা প্রায় $10 বিলিয়ন একটা কন্ট্রাক্টে দিচ্ছি। একটা সুস্থ মস্তিষ্কের আমলা বা রাজনীতিবিদ সই করতে পারে না, সেই চুক্তিটাই প্রথম প্রমাণ যেখানে দুর্নীতি হয়েছে। আদানি চুক্তিতে সম্পৃক্ত বিদ্যুৎ খাতের অনেকের পকেটে $1 মিলিয়ন ঢুকেছে বলে দাবি করে পর্যালোচনা কমিটি। কয়েক $1 মিলিয়ন মতন লেনদেন হয়েছে এবং যারা এই 7-8 জন লোকের এখানে জড়িত ছিল। আদানির চুক্তি বাতিল কিংবা সিঙ্গাপুরের সালিশি আদালতে মামলা হবে কিনা তার ভার অন্তর্বর্তী সরকার নয়, পরবর্তী নির্বাচিত সরকারের দিকে ঠেলে দিয়েছে পর্যালোচনা কমিটি। এই গভর্নমেন্টে তো সময় নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। এবারে রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না, বরং কমবে। বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় নিত্যপণ্যের বাড়তি দরের জন্য পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর নির্মাণকে দায়ী করেন তিনি। তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। টিসিবির তথ্য বলছে, রোজা সামনে রেখে বর্তমানে বোতলজাত 1 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 198 টাকায়। গত বছর যা ছিল 175 টাকা। গেলবারের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি চিনি। 90 থেকে 100 টাকায় মিলছে ছোলা। এমন পরিস্থিতিতে রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, গতবারের চেয়ে এবছর ভোজ্য তেল, খেজুর, চিনি, ছোলা, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি 40% বেশি হয়েছে। ব্যবসায়ীদের আশ্বাসে সন্তোষ জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলছেন, রোজায় পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। গড় আমদানির তৈরি হয়েছে গত বছরের থেকেও প্রায় 40% বেশি এবং বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। তো আমরা এক্সপেক্ট করি যে ইনশাআল্লাহ বাজার স্থিতিশীল থাকবে। সম্প্রতি পদ্মা সেতু নির্মাণের কারণে চালের দাম 20 টাকা বেড়েছে এমন মন্তব্য করে সমালোচিত হন বাণিজ্য উপদেষ্টা। এবার নিত্যপণ্যের দাম বাড়ার জন্য পদ্মা সেতুর সঙ্গে যোগ করলেন কর্ণফুলী টানেল ও পায়রা বন্দরকেও। অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এ সময় মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণে সরকারের নেওয়া প্রকল্পের বিষয়ে জানতে চাইলেও মন্তব্য করতে রাজি হননি বাণিজ্য উপদেষ্টা। টাকা খরচ হয়ে গিয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাঙালির পাশে এসে দাঁড়ান মার্ক টালি। তখন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন তিনি। সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলা ঘুরে বাঙালিদের প্রকৃত দুর্দশা আর যুদ্ধের চিত্র তুলে ধরেন তিনি, যা বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছিল। এ কারণে বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। 18 অঙ্গরাজ্যের জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক তাণ্ডব শুরু করে শীতকালীন ঝড়। এর প্রভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 1 লাখেরও বেশি বাড়িঘর। এরই মধ্যে বাতিল করা হয়েছে 15,000 ফ্লাইট। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।